மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। হেডফোনে গানটা বাজছিল। সন্ধ্যা নেমে এসেছে। ভার্সিটি বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতেই জানালা দিয়ে দেখতে পেল আকাশ জুড়ে তারাদের মেলা বসেছে। হঠাৎ আনমনে কী সব ভাবতে লাগলো সে ভাবনায় ব্যাঘাত ঘটালো বাস কন্ডাক্টরের ডাকে। মামা, ক্যাম্পাসে তো আয়া পড়েছি, নামবেন না? বাস্তবে ফিরে এলো। হ্যাঁ মামা, নামি, খেয়াল করি নাই। বাস থেকে নেমে প্রীতিলতা হলের দিকে হাসছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। জ্যাকসন কল করেছে। কল রিসিভ করতেই ওর পাশ থেকে শোনা গেল, তুমি আমাকে ফেসবুকে ব্লক মেরেছো? জিজ্ঞেস করার কি আছে? বুঝতে পারছো না? কেন ব্লক করলে? যাতে তোমাকে দেখে গা জ্বালা না করে আমার। এক্ষুনি আনব্লক করো। ফোন থেকেও ব্লক খেতে চাও? প্লিজ ফরগিভ মি, একটা বার দেখা করো, আর কিছু চাইবো না তোমার কাছে। ব্রেকআপ তো করে ফেলেছো, জাস্ট শেষবারের মতো একবার দেখতে চাই। বিরক্ত হয়ে লাইন কেটে জ্যাকসনের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। রুমে ঢুকতে চোখে পড়লো জিমিন কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মেয়েটা ভর সন্ধ্যাবেলায় এভাবে ঘুমাচ্ছে কেন? কাছে গিয়ে কাঁথা সরিয়ে কপালে হাত রাখলো। জ্বর তোর কিছু এলো কিনা আবার? না, জ্বর আসেনি। সাথে সাথেই জিমিন চোখ খুলে উঠে বসলো। জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছিস কেন? লিসা কোথায়? লিসা আপু তো ডেটে গেছে, এখনো ফিরেনি। আচ্ছা আপু, তোমার ইন্টারভিউ কেমন হলো? ভালো। আমি ভাবছি প্রতিদিন জাহাঙ্গীরনগর থেকে ঢাকা গিয়ে অফিস করবো কিভাবে। তোমার কি জব হলে হল ছেড়ে চলে যাবে আপু? আপাতত না, কিন্তু মাস্টার্সের আর 2 সেমিস্টার আছে, তারপর তো যেতেই হবে। জিমিন মন খারাপ করতেই বলল, কিন্তু সাভার ছেড়ে যাচ্ছি না। যেখানে জব করি, যেখানে থাকি, সাভারে থাকবো। জিমিন হেসে বলল, তাহলে আমি হল ছেড়ে দিয়ে তোমার ভাষায় উঠবো, অন্তত তোমার বিয়ে আগ পর্যন্ত। হেসে বলল, আমার বিয়ের পর কেন আমার বাসা থাকতে পারবি না? তুই আমার বোনের মতো, কেন থাকতে পারবি না? তোর যতদিন ইচ্ছা থাকবি। জিমিন তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও আপু, তুমি কি জোস! ভাগ্যিস জাহাঙ্গীরনগর পড়তে এসেছিলাম, না হলে তোমাকে পেতাম না। কপালে থাকলে আল্লাহ মিলিয়ে দিত কোনোভাবে নিশ্চয়। আর যদি না থাকতো তবে তো তুই জানতেই পারতি না বলে কেউ আছে। আমিও জানতে পারতাম না জিমিন বলে কেউ আছে। যেমন ধর, আমাদের সাথে যাদের পরিচয় নেই তাদের মধ্যেও নিশ্চয়ই জোস টাইপের কেউ আছে, অথচ পরিচয় নেই বলে জানি। জিমিন মাথায় হাত দিয়ে বলল, শুরু হয়ে গেল তোমার ফিলোসফি। হেসে বলল, হালিম ঠান্ডা হয়ে যাবে। হালিম খেতে খেতে জিমিন বলল, জানো কলিয়াপুর সাথে আজকে আমার ঝগড়া লেগেছিল। কি নিয়ে ঝগড়া? তোমাকে নিয়ে। হেসে বলল, আমাকে নিয়ে কেন? ওই কলির বাচ্চা কলিকুটনি সানার সাথে তাল মিলিয়ে তোমার নামে আজে বাজে কথা বলছিল। আমি কথা শুনিয়ে দিয়েছি। বাজে কথা বলতে আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা? এই তো। হ্যাঁ, মনটা চাইছিল ওর মুখে জুতা মারি, শুধু সিনিয়র বলে হাত চালানি। তোমার যে কয়টা ইচ্ছা প্রেম করবা, ওদের কি ওদের বাপের সাথে করেছো? হেসে বলল, ওদের বাপের সাথে না হলেও সানায়ের বয়ফ্রেন্ডের সাথে করেছি। মানে? সানা আপুর তো বয়ফ্রেন্ড নাই। ফিজিক্স ডিপার্টমেন্টের ওই লম্বু ভাইটার নাম কি যেন? ওর উপর না সানা আপুর ক্রাশ? ওটাই তো, নাম সামিন। বয়ফ্রেন্ড না হলেও সানায়ের সাথে সামিনের সম্পর্ক একদম মাখামাখি ছিল। এদিকে সামিন আমার পেছনে ঘুরছে। ছেড়ে দেব কেন? কথা বলেছি। আপু, তুমি বলেছিলে ক্যাম্পাসে প্রেম করবে না, রেপুটেশন খারাপ হবে। কিন্তু সামিনের ব্যাপারটা আলাদা। সামিনের সাথে কিছু করা মানে সানাকে একটা শিক্ষা দেওয়া। এর চেয়ে বড় শাস্তি সানা এর জন্য কিছু হতে পারে না। তাছাড়া প্রেম করবো না, জাস্ট ঘোরাবো কয়েকদিন, তারপর ছুড়ে ফেলে দিব, যা সামিন করে মেয়েদের সাথে। দেখো আপু, এটা করতে গিয়ে তুমি আবার ফেসে যেও না যেন, আমার ভয় লাগে। এইতে কয়েক ডজন প্রেম করে ফেলেছে বেবি, কখনো কোনো ছেলের কাছে ফাঁসেনি, আর ফাঁসবেও না। জানে কোথায় কোন স্টেপ ফেলতে হয়। চোখ মারল। জিমিন হেসে দিল, তারপর বলল, তবু আপু সাবধান।
হালিমকে হলে ফেরার সময় জিমিন জিজ্ঞেস করলো, আচ্ছা তে আপু, সানা আপুর সাথে তোমার শত্রুতা কি নিয়ে শুরু হয়েছিল? প্রথমে আমরা বন্ধু ছিলাম, তারপর ও আমার নোটস চুরি করেছিল। এটার সুদ নিতে আমি ওকে ফেক একটা কাহিনী বানিয়ে হলে সবার সামনে অপমান করেছিলাম। তারপর এভাবেই চলতে থাকে ব্যাপারগুলো। ও আমার পিছনে লেগে থাকে, আমি ওকে ছেড়ে দিই না, এই আর কি। আচ্ছা জিমিন, কালকে বিকালে ফ্রি আছিস? হ্যাঁ আপু, আমার সকালে ক্লাস। কেন? লিসার সাথেও কথা হয়েছে, কাল আমরা 3 জন বসুন্ধরা সিটি যাব। কেন? মোবাইল কিনতে। দেখিস না আমার মোবাইলের অবস্থা, ভাইয়া টাকা পাঠিয়েছে। মোবাইল তো সিটি সেন্টার থেকেই কিনতে পারো, অত দূর যাবো কেন আপু? না, বসুন্ধরা থেকেই কিনবো, কারণ মোবাইল কিনে আমরা বাসায় যাব। আম্মু তোদের অনেকদিন দেখে না, নিয়ে যেতে বলেছে। আচ্ছা আপু, যাবো। হলে ঢুকতে না ঢুকতে জিমিন বাসা থেকে ফোন এলো। তখনই তে মনে পড়লো বাসায় ফোন করার কথা। ফোন করতে গিয়ে দেখলো ফোনে টাকা নেই, আবার বের হলো রিচার্জ করতে। হঠাৎ করে কে যেন পেছন থেকে ওর চোখ চেপে ধরলো, তারপর মুখে রুমাল চেপে ধরে টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতর। তেকে যখন প্রীতিলতা হলের পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। আর যাই হোক, একটা লোকের সাথে সে শক্তিতে পারবে কিভাবে? কে হতে পারে লোকটা? কোনো এক্স বয়ফ্রেন্ড কি? যেই হোক না কেন, তার কোনো ক্ষতি করতে চাই বলেই জঙ্গলে নিচ্ছে। যখন জঙ্গলে বেশ খানিকটা ভেতরে চলে গেল, তখন তের মাথা খুলল। লোকটা পেশাদার কোনো ক্রিমিনাল না হলে লোকের সাথে চোখ চেপে ধরতো না, আর রুমালও কিছু নেই, থাকলে এতক্ষণে সে অজ্ঞান হয়ে যেত। এইসব ভাবতেই বুক সাহস এলো। সঙ্গে সঙ্গে শরীরে সব শক্তি প্রয়োগ করে নখ বসিয়ে দিল লোকটার হাতে। লোকটা না চাইতেও হাত আলগা করে ফেললো। সেই সুযোগে তে তার হাতে প্রচণ্ড জোরে কামড় দিল। লোকটা চিৎকার করে তেকে ছেড়ে দিল। নিজের হাত চেপে ধরে যখন ব্যথায় পোকাতে লাগলো, তখন তে মোবাইলের টর্চ জেলে দেখলো ছেলেটা কায়, হাত কেটে রক্ত পড়ছে তার। তের অস্বস্তি লাগলো, রক্ত আবার ওর দাঁতে লাগেনি তো। তে একটা ধমক দিয়ে বলল, এই তোমার হিরো হিরে? তাই বলল, তে তুমি কি একটা মেয়ে নাকি ড্রাগুলা? এভাবে কেউ কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছো। খুব ভালো করেছি। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? দিয়েছি তো কি হয়েছে, নিজের গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছি, পরের গার্লফ্রেন্ডের না। তে ধমক দিল, তোমাকে পারমিশন দিয়েছি আমি, বলেছি না প্রেমের নামে লুচ্ছামি চলবে না আমার সাথে। আরে বাবা, কি করলাম আমি? চোখ মুখ চেপে ধরেছি, আর তো কিছু করে নেই। এমনভাবে কথা বলছো তুমি যেন তুমি একটা স্কুলে পড়া বাচ্চা। তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছ, এত সাহস হয় কি করে তোমার? তাও আবার আমার ক্যাম্পাসের ভেতরে। তুমি জানো আমি পোলাপান ডাকলে জান নিয়ে ফিরতে পারবে না তুমি। আমার সাথেও লোক আছে, তে লোকটাকে তুমি চিন্তাও করতে পারবে না। আমার গায়ে কেউ একটা টোকাও মারার সাহস পাবে না। তে তৎক্ষণাৎ কায়ের গালে একটা খসে চড় মারল। কায় গালে হাত দিয়ে বোকার মতো চেয়ে রইল। তে আবার ধমক দিল, আনো তোমার লোক, শুধু টোকা না, চড়ও মেরেছে, দেখি আমার কি করে। কায় হেসে বলল, আরে তোমার বেলায় সব বাদ। কেন এমন করলে? তুমি জানো না ক্যাম্পাসের ভিতর একটা মেয়েকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়া মানে কি? সরি, অনেকদিন ধরে দেখা হচ্ছে না বলে আমার অস্থিরতা লাগছিল। তাছাড়া আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এত রেগে যাবে বুঝিনি। রাখো তোমার সারপ্রাইজ। তুমি এই কয়েক মাসে এইটুকু বুঝোনি আমি খুব সিরিয়াস টাইপের একটা মেয়ে। এইসব ন্যাকামি আমার একদম ভাল লাগে না। আচ্ছা বাবা, সরি, আমার হাতটার কিছু করো যান। তোমাকে বলেছি না এইসব রং ঢঙের নামে আমাকে ডাকবে না। আমার নাম তে, তে বলে ডাকবে। আচ্ছা সরি তে, দেখো হাত কেটে রক্ত বেরিয়েছে, কিছু করো, খুব জ্বলছে। এর জন্য তুমি দায়ী, সমাধানও তুমি করবে। আমি তোমাকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছিলাম, তবুও তুমি এসেছো। এখন তুমি মরো বা বাঁচো, আমার কিছু যায় আসে না। তাই ঘটঘট করে হেঁটে বেরিয়ে এলো জঙ্গল থেকে। কাই অবাক হয়ে ভাবতে লাগলো একটা মেয়ে এতটা রাগ কিভাবে থাকে। বয়ফ্রেন্ডের ব্যাপারে এতটা কেয়ারলেস একটা মেয়ে কি কখনো হতে পারে? তে সত্যি ওকে ভালোবাসে তো? পরীক্ষার বেশি দিন বাকি নেই। তে রাতে শুয়ে শুয়ে পড়ছিল, হঠাৎ একটা গান শুনতে পেল। চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। গানের প্রথম লাইনটা শুনে
তে লাফিয়ে উঠে দৌড় দিল। দৌড় দিয়ে খেয়াল হলো গানটা জিমিনের মোবাইলে বাজছে। লিসা জিজ্ঞেস করলো, কি হলো তে? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে, আর হঠাৎ করে থেমেই বা গেলে কেন? না কিছু না। তে কেমন যেন চুপসে গেল। ডান হাতের সামনের চুলগুলো পেছনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বিছানায় গেল, পানি খেলো, তারপর বই খাতা সব টেবিলে রেখে শুয়ে পড়লো। লিসা ও জিমিন বুঝলো না তে এমন কেন করলো। বসুন্ধরা সিটিতে একটা দোকানে মোবাইল দেখছিল তে। লিসা আর জিমিন সাথে ছিল। লিসা জিজ্ঞেস করলো, আচ্ছা তে, তুই এই কাইকে কিভাবে ছাড়বি? ছেলেটা বড্ড ভালো আর খুব সিরিয়াসও, তোকে প্রচন্ড ভালোবাসে। তে বলল, তোর ছেলেদের আবার ভালোবাসা? ছেলেরা কখনো সিরিয়াসলি ভালোবাসে না। আর তাছাড়া ছেলে কি মেয়ে কি, ভালোবাসা আপেক্ষিক একটা বস্তু। এই ভালোবাসা নিয়ে আমি বেশি ভাবতে পারি না, ভাবতেও চাই না। তাহলে এত প্রেম করিস কেন? তে হেসে বলল, প্রেম করতে ভালোবাসা লাগে নাকি? ছেলেদের ঘোরাতে ভালো লাগে তাই ঘোরায়। লিসা আবার জিজ্ঞেস করলো, তুই কি কখনো কোনো রিলেশনশিপে সিরিয়াস হবি না তে? না। কখনো দেখেছিস 3-4 মাসের বেশি কোনো রিলেশনে? বেশি দিন হলে বিভিন্নভাবে ইনভলভ হয়ে যাওয়া লাগে, যা আবার আমার সয় না। তার চেয়ে এই ভালো। বিয়ে কাকে করবি? যার সাথে বাবা মা বিয়ে দিবে। একটা অজানা ছেলেকে স্বামী বলে মেনে নিতে পারবি? অচেনা একটা মানুষ তোর শরীর স্পর্শ করবে, মানতে পারবি? পারবো না কেন? মানুষের যখন প্রেম হয় অচেনা একজনের সাথেই তো হয়। তোর বয়ফ্রেন্ড যখন প্রথম তোর হাত ধরেছিল তখন কি সে তোর খুব চেনা ছিল? অচেনা ছেলের সাথে প্রেম করা যাবে আর বিয়ে করা যাবে না? এর এইসব দার্শনিক কথাবার্তা শুনে লিসা হেসে উড়িয়ে দেয়, কিন্তু জিমিন খুব ভালোভাবে এসব নিয়ে। সত্যি তার তে আপুর যুক্তিগুলো অন্য সবার থেকে আলাদা হলো যেন চিরন্তন সত্য। খাওয়া দাওয়া শেষ করে লিসা এটিএম বুথে ঢুকলো টাকা উঠাতে। তে ও জিমিন পাশে দাঁড়িয়ে গল্প করছিল। তে গল্প করতে করতে আশেপাশে দেখছিল, যা সে সবসময় করে। হঠাৎ নিচের বড় এসকেলেটরে চোখ আটকে গেল একজনকে দেখে। সে চেনা মুখ, চেনা অব্যয়, শুধু একটু স্বাস্থ্য ভালো হয়েছে, তবু মানুষটিকে চিনতে অসুবিধা হয়নি তে। সে দৌড়ে লিফটের কাছে গেল। লিফট আসতে বহু দেরি। সে এসকেলেটর দিয়ে নামতে শুরু করলো। এসকেলেটরে উঠেও সে দৌড়ে নামছে। তাকে এভাবে দৌড়াতে দেখে জিমিন হতবাক হয়ে গেল। তৎক্ষণাৎ লিসা বেরিয়ে গেছে। লিসা ও জিমিন মিলে তেকে ফলো করতে লাগলো। তে বড় এসকেলেটরে পা দিল। ওই মানুষটি তখন প্রধান গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তে দৌড়াতে দৌড়াতে আবার চিৎকার করলো, জাংকুক, জাংকুক দাঁড়াও, জাংকুক। কিন্তু মানুষটি বোধহয় শুনতে পেল না, বেরিয়ে গেল। এদিকে আশেপাশে সবাই অবাক হয়ে দেখছে তাকে। দৌড়ে বেরিয়ে আশেপাশে আর দেখতে পেল না সেই মানুষটিকে। ওখানে বসে পড়ে কেঁদে ফেললো তে। ততক্ষণে লিসা ও জিমিন এসে পড়েছে, আর তারা তেকে দেখে এত অবাক কখনো হয়নি। লিসা 5 বছর ধরে চেনে তেকে, আর জিমিন 2 বছর। তারা দুজনের কেউ কখনো তেকে কাঁদতে দেখেনি। তে খুব শক্ত মানসিকতার মেয়ে। কত বাধা বিপদে পড়েও খুব স্বাভাবিকভাবে সামলে নিতে দেখেছে তেকে তারা। কখনো কোনো কিছুতে ভেঙে পড়েনি যে মেয়েটি, সেই মেয়েটি আজ রাস্তায় বসে কাঁদছে। কিন্তু কেন? লিসা তেকে ওঠাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তে পাগলের মতো কাঁদছে। জিমিন একটা সিএনজি ডেকে নিয়ে এলো। লিসা ও জিমিন তেকে ধরে সিএনজিতে উঠালো। সিএনজিওয়ালা জিজ্ঞেস করলো, আপনারা কই যাবেন? এখান থেকে বেরিয়ে তেদের বাসায় যাওয়ার কথা ছিল। সেই প্ল্যান অনুযায়ী জিমিন বলল, নাখালপাড়া। তে তখনও কাঁদছে। কাঁদতে কাঁদতে সিএনজিওয়ালাকে বলল, না, আসাদ গেট চলে। লিসা বলল, আসাদ গেট কেন? তে বলল, ক্যাম্পাসে বাস ধরবো। সিএনজি ছেড়ে দিল। তে তখনও কাঁদছে। লিসা আর জিমি মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর লিসা তের পিঠে হাত রেখে বলল, কাঁদছিস কেন? আর ওভাবে দৌড়াচ্ছি লিখছি কি জাংকুক? তে 2 হাত মুখ রেখে কাঁদছে, কিছু বলতে পারছে না। জিমিন বলল, থাক লিসা আপু, তে আপুকে কাঁদতে দাও।
কাঁদলে মন হালকা হয়। হলে ফিরেও তের কান্না থামেনি। বিছানায় শুয়ে কাঁদছে তো কাঁদছে, রাতে খেতে উঠলো না। কি হয়েছে সে বিষয়ে কয়েকবার জানতে চাইলো লিসা ও জিমিন। তারা বেশ চিন্তিত, তবে তে কাউকে কিছু বলতে পারলো না। আসলে কারো কথা তার কর্ণপাতই হয়নি। তার মাথায় তখন শুধু জাঙ্কুকে চিন্তা ঘুরছে। জাঙ্কুক তের জীবনে ঝোড়ো হাওয়ার মতো এসেছিল আজ থেকে 9 বছর আগে। তের বয়স তখন 16, ক্লাস 10-এ পড়তো। তখনকার তে আর আজকে তের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন সে ছিল শিমুল ফুলের মোছা ফেটে সদ্য ঝরিয়ে পড়া তুলোর মতো। কেউ চোখ গরম করে তাকালেই কেঁদে দুনিয়া ভাসাতো। এমনকি তার সামনে অন্য ভাই বোনদের বকলেও বা মারলেও সে ব্যয় ব্যয় করে কাঁদতো। কেউ কোনো কাজ করে দিতে বললেই সাথে সাথে লাফিয়ে পড়ে তা করে দিত। তার ভাই বোনেরা সারাদিন তাকে দিয়ে কাজ করাতো। জামা ইস্ত্রি থেকে জুতা পালিশ সবই সে খুশি মনে করে দিত। শুধু যদি কেউ বলতো, বাড়ি তে খুব সুন্দর করে করিস তো, ব্যাস এইটুকু কথাতেই তার মুখে বিশ্বজয়ী হাসি ফুটে উঠত। তের ফ্যামিলি মোটামুটি রক্ষণশীল ছিল। তাছাড়া তে বুদ্ধিশুদ্ধি কম বিদায় তার একা বাইরে যাওয়া একেবারে নিষেধ ছিল। যাত্রার সাথে মেশাও বারণ ছিল, তাই বাইরে দুনিয়ার সম্পর্কে তেমন কোনো ধারণা তার ছিল না। জয়েন্ট ফ্যামিলি এবং একই সাথে অনেকগুলো ভাই বোন থাকায় টিভিতেও সে কখনো নিজের পছন্দ অনুযায়ী কিছু দেখতে পারতো না, অথবা বলা ভালো তার কোনো পছন্দ তৈরি হওয়ার সুযোগটাই হয়নি। বইটইও তেমন একটা পড়েনি সে, তবে বলা ভালো পড়ার সুযোগ পায়নি। বড়রা তাকে যা নিষেধ করতো তা সে কখনো করতো না। রাত জেগে পড়াশোনা অভ্যাস ছিল তের, কিন্তু সাথে একটা FM রেডিও আবশ্যক ছিল। তখনকার ছেলেমেয়েরাই ভালো বুঝবে, FM রেডিওর মতো জনপ্রিয় আর কিছু ছিল না তখন। তে তার বড় বোন মোবাইল নিয়ে FM শুনতো, কিন্তু বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় তে পড়ল বিপদে। বড় ভাইয়ের রাতের বেলায় মোবাইল দিতে চাইতো না। পরে তে বাবা ঠিক করলেন, মেয়ে যখন গান শুনতে এত ভালোবাসে, মেয়েটাকে একটা FM রেডিও কিনে দেবেন। পরে আবার ভাবলেন কয়েকদিন পর তো মোবাইল ফোনই কিনে দিতে হবে, তাই একেবারে মোবাইল কিনে দিলেন। মোবাইল পেয়ে যতটা না খুশি হলো তে, তার চেয়ে বেশি খুশি হলো জেনি। জেনি ছিল তের বেস্ট ফ্রেন্ড। একদিন বিকালবেলা জেনি এলো আড্ডা দিতে। জেনি তেকে ছাদে যাবে বলে ডেকে নিল। ছাদে পা রাখতে যাবে, ঠিক এমন সময় জেনি তেকে সিঁড়ি ঘরে টেনে আনলো। তে বলল, কি হলো? ছাদে যাব না, অন্য ছাদ থেকে কেউ দেখে ফেললে ঝামেলা আছে, এখানে থাকি। তোর মোবাইলটা বের কর। তে ঠোঁট উল্টে বলল, মোবাইল তো ঘরে। জেনি ডান হাতে কপাল চাপড়ে বলল, সাধারণ তোকে না ইশারা করলাম মোবাইলটা নিয়ে আসতে? তে দাঁতে জিভ কেটে বলল, হায় হায়, আমি তো খেয়ালই করিনি রে, তুই এক্ষুনি দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। তে ধাপ ধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এক মুহূর্তের মধ্যে আবার মোবাইল নিয়ে হাজির হলো। তারপর সেটা জেনির হাতে দিয়ে দিতে বলল, কি করবি মোবাইল দিয়ে? জেনি হাতের মুঠোয় মুড়ে রাখা একটা কাগজ বের করে চোখ নাচিয়ে বলল, দেখ, ভাইয়ার মোবাইল থেকে এই নাম্বারগুলো চুরি করে এনেছি, সব ভাইয়ার ফ্রেন্ডদের নাম্বার, সবগুলো একেবারে হিরোদের মতো দেখ। এই অবাক হয়ে বলল, এগুলো দিয়ে কি করবি? ভারে কি করবো, আর ফোন করে বিরক্ত করবো? আমরা কেন ওদের বিরক্ত করবো? তুই না কিছু বুঝিস না, মোবাইল ফোন পাওয়ার যোগ্যই না তুই। এই মন খারাপ করে চেয়ে রইল। জেনি প্রথম নাম্বারটাতে ডায়াল করলে রিং বেজে থেমে গেল। 2বার কল করার পরও কেউ ধরলো না। পরের নাম্বারটাতে ডায়াল করতে একজন ধরলো। হ্যালো, কে বলছেন? জেনি লাউড স্পিকারে দিয়ে বলল, এই মানে তুমি আমাকে চিনতে পারছো না? ছেলেটা অবাক হলো। কেউজ নেই, কে আপনি? জান, তোমার কি হয়েছে? তুমি আমাকে চিনতে পারছো না কেন? আমাকে জান বলার মতো কেউ নেই আপু। হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন অথবা নাটক করছেন। জেনি এবং ওই ছেলের কনভারসেশন শুনে তে অন্যায় মুখ চেপে হাসছে। ছেলেটা লাইন কেটে দিতে তে জেনি হাসিতে ফেটে পড়ল। জেনি পড়ল, কেমন লাগলো? তে হেসে বলল, তুই কি চালাক রে, কিন্তু ভাইয়া তো দেখি প্রায় তোদের বাসা আসে, তোর বয়স চিনে ফেলেনি তো? আরে না, ভাইয়ের সাথে আমার তেমন করে কথা হয়নি কখনো। ও আচ্ছা, চল নেক্সট জনকে ফোন কর এবার। আরে না, সবাই
সবাইকে একদিনে ফোন করা যাবে না, তারা ফ্রেন্ড না। কথায় কথায় এসব কথা উঠলে যদি জানে একই নাম্বার থেকে একই দিনে সবার কাছে ফোন গেছে, তাহলে ভাববে কোনো উদ্দেশ্যে নিয়ে ফোন করেছি। তাও ঠিক। তুই কাগজটা রেখে দে, আবার আরেকদিন আরেকজনকে ফোন কর। আবার দুই বান্ধবী হেসে উঠল। জেনে চলে গেলে কাগজটার ভাঁজ খুলল তে। জাংকুক, সবিন, ইয়োনো, ইয়নজুন এই চারজনের নাম এবং নাম্বার লেখা কাগজটাতে। তে নাম্বারগুলো ডায়েরিতে তুলে রেখে কাগজ ছিঁড়ে ফেলে দিল। সেদিন সন্ধ্যার পর তের মোবাইলে খান্নুর নাম্বার থেকে একটা কল এলো। তের মোবাইলে তেমন কোনো কল আসে না। নাম্বারটা এখনো বান্ধবী বা কাজিনদের দেওয়া হয়নি, কদিন হলো মাত্র ফোনটা পেয়েছে, তাই একটু অবাক হলো। কল রিসিভ করে কিছু বলার আগে ওপাশ থেকে একটা ছেলে কণ্ঠ খুব মার্জিতভাবে বলে উঠল, হ্যালো, কে বলছেন? এই একটা বাক্য শুনে তে কেমন যেন একটা অনুভূতি হলো। একটা মানুষের কণ্ঠ কি করে এত সুন্দর হয়, নাকি জীবনে প্রথম কোনো ছেলের কণ্ঠ ফোনে শুনেছে বলে? না, বিকালেও তো বায়ের কণ্ঠ শুনেছে, কাজিনদের কথাও শুনেছে, কখনো তো এমন লাগেনি। তার মানে সত্যি ছেলেটার কণ্ঠস্বর সুন্দর। ছেলেটা আবার বলল, হ্যালো হ্যালো, কে বলছেন প্লিজ? এ এবার নিশ্চিত ছেলেটার কণ্ঠে জাদু মাখানো রয়েছে। এ বলল, আমি কে? ছেলেটা ধমকে উঠে বলল, তুমি? তোমার কি কোনোদিন লজ্জা হবে না? আবার তুমি আমাকে ফোন করেছো? বিয়াদব মেয়ে একটা। আর কি চাই তোমার আমার কাছে? এই আচমকা ধমক শুনে ভেবেচাকা খেয়ে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল বিছানার উপর। এতক্ষণ যার কণ্ঠ শুনে অজ্ঞান হবার অবস্থা হয়েছিল, এখন মনে হচ্ছে তার চেয়ে কর্কশ কণ্ঠ আর দুনিয়াতে নেই। এই ফোনটা উঠিয়ে আবার কানে ধরল, বলল, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। আপনার সাথে তো আজই আমার প্রথম কথা হচ্ছে। ইভেন আমার ফোনটাও একদম নতুন। এবার ওর পাশে কণ্ঠটা একটু নেমে এলো। সরি, আপনার মুখে শুধু আমি তে শুনে ভয়েসটা ঠিক ক্যাচ করতে পারিনি। আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের নাম তে। কদিন ধরে সে আমাকে ফোন করে খুব বিরক্ত করছে। আমি তাকে ভেবে আপনাকে বকে দিয়েছি। সরি এগেইন। সে অনুভূতিটা আবার ফিরে এলো। এত সুন্দর কণ্ঠ সত্যি আগে শুনিনি। নিজেকে সামনে নিয়ে তে বলল, আচ্ছা সমস্যা নেই। কিন্তু আপনি কে? আপনিও তে, বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে কেন ফোন করেছিলেন? আমি ঠিক চিনতে পারছি না আপনাকে। আমি কখন ফোন করলাম? আপনিই তো ফোন করলেন। বিকেলে এই নাম্বার থেকে কল এসেছিল, কিন্তু ব্যস্ত থাকায় ধরতে পারেনি। না তো, আমি তো কাউকে কল করিনি। আমি মোবাইলে শুধু গান শুনি, কাউকে কল করি না। কোনো কলও আসে না। আপনার কল দেখে তাই প্রথমে খুব অবাক হয়েছি। এই, আপনি কি খুব ছোট? না তো। এসে পড়েন আপনি? ক্লাস 10-এ। ছেলেটি হেসে বলল, তাহলে তো শুধু ছোটই না, একেবারে বাচ্চা। তবে কল সত্যি এসেছিল, না হলে আপনার নাম্বার আমি কোথায় পাবো বলুন? আপনি কল লিস্ট চেক করুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা না, আমি লাইনে আছি, আপনি চেক করে বলুন। চেক করে দেখলাম সত্যি বিকালে এই নাম্বারে কল গিয়েছিল। তখনই খেয়াল হলো, সর্বনাশ, এটা তাহলে ওই জাংকুক ছেলেটার নাম্বার, যে তখন ফোন ধরেনি। পরে জেনি ভাইয়াকে কল করেছিল। এবার কি হবে, কি বলবে সে? জেনি বারবার করে বলে গেছি এই নাম্বারগুলো থেকে ফোন আসলে বুঝে কথা বলতে, কথা না বললে আরও ভালো। তবু ধরা খাওয়া চলবে না। তে ঢোক গিলে আবার ফোনটা কানে ধরল। হ্যালো, হ্যাঁ দেখলাম বিকালে 2টা কল গিয়েছিল, কিন্তু আমি তো কল দিইনি, কিভাবে গেল? জাংকুক হেসে বলল, কেন যেন আপনার কথা শুনে বিশ্বাস হচ্ছে, কিন্তু আপনার ফোন থেকে আপনি ছাড়া আর কে কল দিবে? কোথায় পেলেন আমার নাম্বারটা? সত্যি আমি কল দিইনি। আপনার ফোন কেউ ধরে ব্যবহার করে? এবার একটু সুযোগ পেয়ে যা সে কখনো করেনি তাই করলো, বানিয়ে বল, হ্যাঁ বাসার সবাই ধরে, সবাই ব্যবহার করে, দরকার পড়েনি। কেন? তাহলে অন্য কেউ দিতে পারে। বিকালে কে নিয়েছিল মোবাইলটা? আমি তো মোবাইল সাথে নিয়েই ঘুমিয়েছিলাম। কিছুক্ষণ আগে উঠে দেখি মোবাইলটা টেবিলের উপর। এর মধ্যে কে নিয়েছে আমি তো জানি না। যদিও মিথ্যাটা টানতে কষ্ট হচ্ছিল। জাংকুক বলল, ঠিক আছে, তাহলে কি আর করা, যেই হোক তার দরকার হলে সে আবার ফোন করবে। আমি তাহলে এখন রাখছি। আচ্ছা। ফোন রাখার পর এর মন খারাপ হলো। কথা বলতে ভালো লাগছিল, এত সুন্দর কণ্ঠস্বর। ফোন রাখার পর থেকে শুধু ওই কণ্ঠস্বর কথাই ভাবছিল।
রাতে যখন তুই পড়তে বসেছি ওই নাম্বার থেকে আবার ফোনে পের হাত কাঁপছে। ছেলেটা আবার কেন ফোন করলো বুঝতে পারছে না পে দৌড়ে বারান্দায় গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে সেই জাদুমাখা কণ্ঠস্বর বেশি এলো। হ্যালো, চিনতে পেরেছেন? আমি জাংকুক। সন্ধ্যায় আপনাকে ফোন করেছিলাম, যাকে আপনি বিকালে ফোন করেছিলেন, বা আপনার ফোন থেকে অন্য কেউ করেছিল। জি চিনতে পেরেছি, বলুন।